আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। ফিলিস্তিনি ও আরবদের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করা হয়েছে জাতিসংঘে। দুটো প্রস্তাবই পাশ করেছে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি। জাতিসংঘের দুটি প্রস্তাবের একটির সাথে লেবানন ও আরেকটির সাথে ফিলিস্তিনের নাম জড়িয়ে আছে। প্রস্তাবের পক্ষে অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে প্রায় 160টি দেশ। জাতিসংঘে গৃহীত এই প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ল বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। 2006 সালে হিজবুল্লাহর সাথে যুদ্ধের সময় লেবাননের রাজধানী বৈরুত থেকে 30 কিলোমিটার দক্ষিণে অবস্থিত জিয়ে বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় সেখানে সংরক্ষিত তেলের ট্যাঙ্কারগুলো ছিদ্র হয়ে সেগুলো থেকে পূর্ব ভূমধ্য সাগরে বিপুল পরিমাণ ভারী জ্বালানি তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটেছে। অন্য প্রস্তাবে অধিকৃত ভূখণ্ডের সব প্রাকৃতিক সম্পদের উপর ফিলিস্তিনিদের সার্বভৌম অধিকারের প্রতি স্বীকৃতি প্রদান করা হয়েছে। একই সাথে ইসরায়েলের দখল করা ভূখণ্ডের পূর্ণ অখণ্ডতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবে। দু সালে লেবানন যুদ্ধের সময় 14 ও 15 জুলাই এই বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছিল ইসরায়েলি বিমান বাহিনী। এর ফলে জ্বালানি তেলের স্টোরেজ ট্যাঙ্কগুলো ছিদ্র হয়ে আনুমানিক 35,000 টনের মতো তেল নির্গত হয়ে সাগরে নামে। এই তেলের একটি স্তর 10 কিলোমিটার প্রশস্ত হয়ে সাগরের 170 কিলোমিটার উপকূল রেখা বরাবর ছড়িয়ে পড়ে। 29 জুলাই নাগাদ তেলের এই স্তর জিয়ে থেকে 60 কিলোমিটার উত্তরে বাইরস বন্দরের পানিকে ঢেকে ফেলে। ভারী তেলের এই স্তর তুরস্ক এবং সাইপ্রাসকেও হুমকির মুখে ফেলেছিল। এই তেলের বিরূপ প্রভাবে ভূমধ্য সাগরের বিভিন্ন প্রজাতির মাছ এবং কচ্ছপ সহ বিভিন্ন জলজ প্রাণী মারা যায়। একই সাথে বাড়িয়ে দিয়েছে ক্যান্সারের ঝুঁকিও। লেবাননের পরিবেশ মন্ত্রী ইয়াকুব সারোরফের মতে, বিমান হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের স্টোরেজ ইউনিটে 10 দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে দমকল বাহিনীকে বাধা দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। অন্যদিকে এই হামলার ফলে লেবানন ছাড়াও ভূমধ্য সাগরে সিরিয়া, তুরস্ক ও সাইপ্রাস উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তেলে কী ধরনের পরিবেশগত ক্ষতি হয়েছে তা জরিপ করতে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তাদেরকে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। তাদের যুদ্ধজাহাজগুলো সে সময় জিয়ে উপকূল এলাকা অবরোধ করে রেখেছিল। জাতিসংঘে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পরিবেশগত বিপর্যয়ের এই দায়ভার ইসরায়েলকে বহন করতে হবে। লেবানন সহ যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে ইহুদি বর্ণবাদী দেশটিকে। যেখানে লেবাননের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের ওই হামলার কারণে লেবাননের 2030 সালের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। জাতিসংঘে ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য তাদের চিরাচরিত স্বভাব অনুযায়ী এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছেন, প্রস্তাবে ইসরায়েলকে অন্যায়ভাবে টার্গেট করা হয়েছে। বর্তমানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমায় তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে আসলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অথচ লেবাননের পরিবেশগত ইস্যুটিকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করেছেন জাতিসংঘে আফ্রিকার দেশ উগান্ডার প্রতিনিধি। তিনি তার প্রস্তাবে বলেছেন, গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার অধিকৃত গোলানের সব প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌম স্থায়ী অধিকার রয়েছে ফিলিস্তিন ও আরব অধিবাসীদের, ইসরায়েলের ইহুদিদের নয়। জবরদখল করা এসব ভূখণ্ড নিয়ন্ত্রণে ইসরায়েল দীর্ঘদিন ধরে যে বল প্রয়োগ করে আসছে তার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।
এতে বলা হয় ফিলিস্তিন ও সিরিয়ার এই ভূখণ্ডের সব প্রাকৃতিক সম্পদ ইসরায়েল জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ও আরবদের কৃষিজমি দখল ও ঘরবাড়ি ধ্বংস করে সেখানে অবৈধ ইহুদি বসতি গড়ে তোলা হচ্ছে। ধ্বংস করে ফেলা হচ্ছে এসব এলাকার পানির পাইপ, সুয়ারেজ লাইন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। 1967 সালের পর থেকেই অধিকৃত ভূখণ্ডে ইসরায়েল এ কাজটি করে আসছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত ভূখণ্ডের সব প্রাকৃতিক সম্পদের উপর ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব অধিকারের প্রশ্নে জাতিসংঘে উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে অস্ট্রেলিয়া সহ 158টি দেশ ভোট প্রদান করে। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, কানাডা এবং তাদের মিত্র দেশগুলো। এদের মতো জাতিসংঘে ফিলিস্তিনিদের সমর্থনে উত্থাপিত কোনো প্রস্তাবে প্রথমবারের মতো ভোট দিল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় যে লেবাননে চলমান সংঘাতে জড়িত অন্য পক্ষ অর্থাৎ হিজবুল্লাহর কথাও প্রস্তাবে আনার প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার মুখপাত্র পেনি অং এক বিবৃতিতে বলেছেন, অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ, বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া, ইহুদি বসতি স্থাপন, বসতির ইহুদিদের ফিলিস্তিনির বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রস্তাবে এসব বিষয়ের মাধ্যমে এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি প্রতিফলিত হয়েছে। ইসরায়েলের এ ধরনের আচরণ দুই রাষ্ট্র সমাধানের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র। প্রস্তাবে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নির্বিচার হামলায় ব্যবহৃত অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এর ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জীবনহানির শঙ্কা রয়েছে। এছাড়া ধ্বংস হয়ে যাওয়া গাজা উপত্যকায় ইসরায়েল গত 1 বছরেরও বেশি সময় ধরে পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যের তীব্র সংকট সৃষ্টি করে রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে উগান্ডার উত্থাপিত প্রস্তাবে। এছাড়া প্রস্তাবে অধিকৃত ভূখণ্ডে শত শত অবৈধ ইহুদি বসতি গড়ে তোলার কারণে ফিলিস্তিনি ও আরবদের জীবনযাত্রা ও প্রাকৃতিক সম্পদের উপর এর মারাত্মক বিরূপ প্রভাবের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। ফিলিস্তিনিদের ভূখণ্ড, বিশেষ করে বিভিন্ন ফলের বাগান ও শস্যক্ষেত দখল এবং পানি সরবরাহ কূপ দখল করে সেখান থেকে নিজেদের জমিতে পানির ড্রেন নিয়ে যায় ইহুদি বসতি স্থাপনকারীরা। এই কারণে ফিলিস্তিনিদের আর্থসামাজিক জীবনে কী ধরনের বিরূপ প্রভাব পড়েছে তার উপরও আলোকপাত করা হয়েছে জাতিসংঘে তোলা প্রস্তাবে। গত 5ই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন দেশটির অধিকাংশ মুসলিম ভোটার। কারণ ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন যে তিনি নির্বাচিত হলে গাজার যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এখন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বললেও গাজা নিয়ে টু শব্দটিও করছেন না, বরং তিনি তার আগামী দিনের সরকারের মন্ত্রিসভায় এমন সব লোকজনকে রাখছেন যাদের বেশিরভাগই কঠোর ইসরায়েলপন্থী হিসেবেই পরিচিত। ট্রাম্পের এই ধরনের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন মুসলিম ভোটাররা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাসান আব্দুল সালাম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ট্রাম্প ইহুদিদেরকে অতিরিক্ত সমর্থন করছেন। তার ব্যাপারে আমরা সবসময় খুবই সন্দিহান ছিলাম। এখন ট্রাম্পের আচরণ দেখে মনে হচ্ছে আমাদের সম্প্রদায়ও প্রতারণার শিকার হয়েছে। ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় কট্টর ইসরায়েলপন্থীদের আধিক্য থাকায় যথেষ্টই উৎসাহিত হয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি আগামী 1 বছরের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার ইতি ঘটবে বলে সদম্ভে ঘোষণা করেছেন স্মোট্রিচ। তিনি আরও বলেন, ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা ইসরায়েলের জন্য একটি দারুণ সুযোগ। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2017 থেকে 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান, গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইহুদি বসতি স্থাপনের সুযোগ করে দেন।
পশ্চিম তীরের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর করার প্রক্রিয়া বাইডেনের সময় চাপা পড়ে গেলেও ট্রাম্প ক্ষমতায় আসায় তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কট্টর এই ইহুদি নেতা। সামগ্রিক এই প্রেক্ষাপটে জাতিসংঘে ফিলিস্তিনের সার্বভৌমত্বের পক্ষে গৃহীত প্রস্তাব খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।